নমস্কার বন্ধুরা, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা আছো, আজকের ভিডিওতে আমি তোমাদের সিভ্যাকের যে পেপারটি রয়েছে অর্থাৎ লাইফস্টাইল ডিজিজেস অ্যান্ড দেয়ার প্রিভেনশন, এই পেপারটি নিয়ে আলোচনা করব। তো এই পেপারের আমরা অলরেডি আগের ভিডিওতে চ্যাপ্টার 1 অর্থাৎ লাইফ অ্যান্ড লাইফস্টাইল এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করে দিয়েছি। তোমরা যদি পারো তো এই ভিডিওটি অবশ্যই একবার দেখে নিও, তাহলে তোমরা সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে। আজকে আমি চ্যাপ্টার 2 অর্থাৎ সাম লাইফস্টাইল রিলেটেড ডিজিজ এই চ্যাপ্টারের পরীক্ষায় আগত খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। এবার তোমাদেরকে বলে দিই, এই চ্যাপ্টারটি আমি দুটো পার্টে কিন্তু করাবো। যদিও তোমরা একই ভিডিওতে দুটো পার্টই পেয়ে যাবে। দুটো পার্ট অর্থাৎ হচ্ছে আমি প্রথমে তোমাদেরকে এসএকিউ অর্থাৎ তোমাদের জেনারেল আন্ডারস্ট্যান্ডিং এর জন্য যেই কোশ্চেনগুলো দরকার সেগুলিকে করাবো, এবং তারপরে আমি অনেকগুলি এমসিকিউ নিয়ে কিন্তু তোমাদেরকে এই চ্যাপ্টার থেকে আলোচনা করিয়ে দেব। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো এবং সমস্ত কোশ্চেন উত্তরগুলিকে নোট ডাউনও করে নিতে পারো, অথবা ভবিষ্যতে পড়ার জন্য তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়েও রেখে দিতে পারো। ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। অধ্যায় 2, কয়েকটি জীবন শৈলীগত অসুস্থতা। তো এই চ্যাপ্টারে যেই কোশ্চেনগুলো করতে হবে সেগুলি আমি বলে দিচ্ছি। প্রথম কোশ্চেন হচ্ছে, খাদ্য কাকে বলে? খাদ্য কাকে বলে? উত্তর হলো, যে সকল দ্রব্য ও পানীয় আহার্য হিসাবে গ্রহণ করে তার পরিপাক, শোষণ এবং আত্তীকরণের দ্বারা জীবদেহের বৃদ্ধি এবং ক্ষয়পূরণ হয়, প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে এবং জীবনের জন্য প্রয়োজনীয় সকল প্রকার শারীরিক ক্রিয়া নিয়ন্ত্রণের শক্তি পাওয়া যায়, তাকে খাদ্য বলে। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, পুষ্টি কাকে বলে? না, খাদ্যের মধ্যে যে স্থিতিশক্তি থাকে তা ব্যবহারযোগ্য শক্তিতে রূপান্তরিত হয়ে জীবন ধারণের জন্য প্রয়োজনীয় জৈবিক ক্রিয়াগুলি সম্পন্ন করে, একে পুষ্টি বলে। পরবর্তী কোশ্চেন দেখে নেব। 3 নম্বর কোশ্চেন হচ্ছে, মেধাধিক্যের কারণগুলি লেখো। উত্তর, মেধাধিক্য কি কি কারণে হয়? এখানে সবগুলো কারণ আমি এখানে বলে দিয়েছি। এই কারণগুলির মধ্যে তোমাদেরকে এমসিকিউ টাইপ কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। তো আমরা উত্তরটা একবার দেখে নিই। প্রথম কারণ হচ্ছে অলস বা কায়িক পরিশ্রমহীন জীবনযাপন করা। দ্বিতীয় কারণ শরীরচর্চা বা খেলাধুলার অভাব। তৃতীয় কারণ হরমোনের অপ্রভাব। চতুর্থ কারণ বংশগত ধারা। পঞ্চম কারণ অতিরিক্ত গ্লুকোজ জাতীয় খাদ্য গ্রহণ। ষষ্ঠ, অতিরিক্ত ফ্যাট জাতীয় খাদ্য গ্রহণ। সপ্তম, মানসিক হতাশা ও চাপ। অষ্টম, অতিরিক্ত খাদ্য গ্রহণ। আর 9 নম্বর কারণ হচ্ছে ফাস্টফুড, জাঙ্ক ফুড এবং বিভিন্ন প্রক্রিয়াজাত খাদ্য অত্যাধিক পরিমাণে গ্রহণের ফলে মেধাধিক্য হতে পারে। পরবর্তী কোশ্চেন দেখে নেব। মেধাধিক্যের উপসর্গ ও প্রভাবগুলি লেখো। যে কি দেখে বুঝতে পারবো আমরা যে মেধাধিক্য হচ্ছে? তো সঠিক উত্তর হলো, মেধাধিক্যর ফলে অস্বাভাবিকভাবে ওজন বৃদ্ধি পাবে। 2 নম্বর হলো, শিরদাঁড়া, কোমর ও হাঁটুর যন্ত্রণা শুরু হবে। 3 নম্বর, উচ্চ চাপ, উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট ইত্যাদি হবে। 4 নম্বর, আর্থারাইটিস রোগ। 5 নম্বর, ক্যান্সার। 6 নম্বর, কাজের উদ্যোগহীনতা ইত্যাদি জিনিসগুলি কিন্তু দেখা যায়। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 এ বলছে, বিএমআই বা দেহ ভর সূচক কাকে বলে? উত্তর হলো, উচ্চতা সাপেক্ষে দেহের ওজনকে বিএমআই বা দেহভর সূচক বলে। কোশ্চেন নাম্বার 6, বিএমআই নির্ণয়ের সূত্রটি। তো বিএমআই নির্ণয়ের সূত্রটি কি বন্ধুরা? বিএমআই বের করতে গেলে আমাদের যে ফর্মুলাটা মনে রাখতে হবে, W/H স্কোয়ার। এখানে W কি? W হলো ওজন কোনো ব্যক্তির, আর H হলো সেই ব্যক্তির উচ্চতা, যাকে আমাদেরকে স্কোয়ার করে বের করতে হবে, তার বর্গ করে বের করতে হবে। ঠিক আছে? আচ্ছা, ওজনের একক এক্ষেত্রে কি দরকার? ওজনের একক হতে হবে কেজিতে এবং উচ্চতার একক হতে হবে কিন্তু অবশ্যই মিটারে। ঠিক আছে? তো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7 দেখে নেব। 7 এ বলছে, কোনো ব্যক্তির বিএমআই এর মান 18.5 এর কম হলে তাকে কি বলবো? না, তাকে আমরা আন্ডার ওয়েট বলবো। সেই ব্যক্তি আন্ডার ওয়েটে রয়েছে। পরবর্তী কোশ্চেন দেখে নাও। কোশ্চেন নাম্বার 8, একজন সুস্থ ব্যক্তির
সঠিক বিএমআই এর মান কত? তো একজন সুস্থ ব্যক্তির সঠিক বিএমআই এর মান হবে 18.5 থেকে 22.9। পরবর্তী কোশ্চেনে চলে যাই। কোশ্চেন নাম্বার 9 বলছে কোনো ব্যক্তি যে ওভারওয়েট হয়েছে, মানে কোনো একটা ব্যক্তি তিনি ওভারওয়েট হয়েছে, তো এই ওভারওয়েট হলে সেই ব্যক্তির বিএমআই এর মান কি হতে পারে, কত থেকে কতর মধ্যে থাকতে পারে? তো সঠিক উত্তর হচ্ছে 23 থেকে 24.9। পরবর্তী কোশ্চেন নাম্বার 10 বলছে মেধাধিক্য বা ওবেসিটি বলে গণ্য করা যায়। কোন ক্ষেত্রে গণ্য করা যাবে? না এই বডি মাস ইন্ডেক্স এর মান যদি 25 বা তার বেশি হয় তাহলে আমরা তাকে মেধাধিক্য বা ওবেসিটি বলে গণ্য করব। পরবর্তী কোশ্চেন নাম্বার 11 বলছে মেধাধিক্য নিয়ন্ত্রণমূলক ব্যবস্থাগুলি কি কি? না মেদ বৃদ্ধি কমানোর যে উপায়গুলি সেগুলি হলো পয়েন্ট 1 নিষ্কর্ম অলস জীবন পরিত্যাগ করতে হবে। পয়েন্ট 2 মাখন, তেল, পাঁঠার মাংস বা অন্যান্য রেড মিট, তৈলাক্ত মাছ ইত্যাদি বর্জন করতে হবে। পয়েন্ট 3 সঠিক পরিমাণ কার্বোহাইড্রেট এবং ফ্যাট যুক্ত খাবার খেতে হবে। তার সাথে পয়েন্ট 4কেও মনে রাখবো যে অত্যাধিক কার্বোহাইড্রেট যুক্ত খাবার যেরকম ভাত, রুটি, মিষ্টি, আলু ইত্যাদির পরিমাণ কিন্তু কম করতে হবে আমাদের খাদ্য গ্রহণের ক্ষেত্রে। পরবর্তী পয়েন্ট প্রোটিন জাতীয় খাদ্য তথা ডাল, ডিম, মাছ ইত্যাদি এবং প্রচুর পরিমাণে শাকসবজি, ফল এবং জল খাওয়া দরকার। এবং লাস্ট পয়েন্ট নিয়মিত ব্যায়াম অনুশীলন, বিশেষ করে সাঁতার, প্রাতঃভ্রমণ, জিম এক্সারসাইজ, নাচ ইত্যাদি করতে হবে। এর ফলে কিন্তু আমাদের মেধাধিক্য নিয়ন্ত্রণ হবে। পরবর্তী কোশ্চেন হচ্ছে ডায়াবেটিস কত ধরনের হয় এবং কি কি? তো ডায়াবেটিস মূলত আমাদের দু ধরনের হয়, একটাকে বলা হয় টাইপ 1 ডায়াবেটিস, একটাকে বলা হয় টাইপ 2 ডায়াবেটিস। পরবর্তী কোশ্চেন নাম্বার 13 বলছে টাইপ 1 ডায়াবেটিস কাকে বলে? টাইপ 1 ডায়াবেটিস কাকে বলে? না সঠিক উত্তর হচ্ছে অগ্ন্যাশয়ের ইনসুলিন উৎপাদনকারী কোষগুলির নাম হচ্ছে বিটা কোষ। আচ্ছা, এর মধ্যে বলে রাখি অগ্ন্যাশয় বলে যেই গ্রন্থিটি আছে এটাকে আমাদের মিশ্র গ্রন্থি বলা হয়, ঠিক আছে? তো এই অগ্ন্যাশয়ের কিন্তু দুইটি কোষ রয়েছে, একটা হচ্ছে আলফা কোষ এবং অপরটি হচ্ছে আমাদের এই বিটা কোষ। তো এই বিটা কোষ থেকে যে ইনসুলিন নির্গত হয় বংশগত অসুস্থতা বা পরিবেশগত এক বা একাধিক কারণে এই বিটা কোষগুলি কিন্তু ধ্বংস হলে দেহে ইনসুলিন উৎপন্ন হয় না। এই প্রকার ডায়াবেটিসকে টাইপ 1 ডায়াবেটিস বলে। তো আরেকটা জিনিসও মনে রাখবো, এই প্রকার ডায়াবেটিসকে বলা হয় ইনসুলিন নির্ভর রোগ। এটা আমাদের এমসিকিউর জন্য লাগতে পারে, ঠিক আছে? পরবর্তী কোশ্চেনে চলে যাব। কোশ্চেন নাম্বার 14 বলছে টাইপ 1 ডায়াবেটিসের উপসর্গগুলি লেখো। টাইপ 1 ডায়াবেটিসের উপসর্গগুলি হলো 1 তৃষ্ণা বৃদ্ধি, 2 অতিরিক্ত প্রস্রাবের প্রবণতা, 3 ক্ষুধা বৃদ্ধি, 4 ওজন হ্রাস, 5 দৃষ্টি ঝাপসা হওয়া, 6 এখানে হবে খিটখিটে ভাব, খিটখিটে ভাব সরি খিটখিটে ভাব, 7 নম্বরে হবে দুর্বলতা, 8 হবে বমি বমি ভাব ইত্যাদি, ঠিক আছে? পরবর্তী কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15 চলে যাই। তো কোশ্চেন নাম্বার 15 বলছে টাইপ 2 ডায়াবেটিস কাকে বলে? তো টাইপ 2 ডায়াবেটিস কি? টাইপ 2 ডায়াবেটিসটাই হলো ডায়াবেটিসের ব্যাপক রূপ। এক্ষেত্রে আক্রান্ত রোগীদের নিজের দেহে ইনসুলিন তৈরি হয় কিন্তু এটির পরিমাণ যথেষ্ট নয় অথবা যথাযথভাবে কার্যকরী নয়। আর আরেকটা জিনিস হচ্ছে এই রোগের কিন্তু নিরাময় নেই কোনো, কিন্তু নিয়ন্ত্রণ করা যায়। টাইপ 2 ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করা যায়, ঠিক আছে? টাইপ 1 ডায়াবেটিসকে যদি নিয়ন্ত্রণ করতে হয় সেক্ষেত্রে আমি বলে রাখি টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে কি হয়, তোমাদেরকে ইনসুলিনের ইনজেকশন প্রয়োগ করতে হয়, ঠিক আছে? এটাকে মাথার মধ্যে রেখে দেবে। তো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 16 বলছে টাইপ 2 ডায়াবেটিসের উপসর্গগুলি লেখো। তো টাইপ 2 ডায়াবেটিসের উপসর্গগুলি হলো 1 মূত্রপাত ধীরে ধীরে হয়, 2 হাত পা ঝিমঝিম করা আর মাথা ঘোরা, 3
মাথা ধরা, মেজাজ পরিবর্তন, 4 মূত্রনালীর সংক্রমণ ইত্যাদি। পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 17 বলছে কার্ডিওভাস্কুলার ডিজিজ কাকে বলে? এই কার্ডিওভাস্কুলার ডিজিজ অনেক সময় পরীক্ষায় তোমাকে সিভিডি এর পুরো নামও জিজ্ঞেস করতে পারে। তো সেক্ষেত্রে তোমরা মনে রাখবে সিভিডি এর পুরো নাম হচ্ছে কার্ডিওভাস্কুলার ডিজিজ। তো এটা কাকে বলে? না, হৃৎপিণ্ড এবং রক্তবাহ সংক্রান্ত বিভিন্ন ধরনের রোগগুলিকে একত্রে বলা হয় কার্ডিওভাস্কুলার ডিজিজ বা সিভিডি। পরবর্তী কোশ্চেন নাম্বার 18 সিভিডি এর প্রকারভেদ। আচ্ছা, সিভিডি কে মূলত আমরা 3টে ভাগে ভাগ করে থাকি। সেই 3টে ভাগ কি কি? না, 1 নম্বরে হচ্ছে করোনারি হার্ট ডিজিজ, 2 নম্বরে হচ্ছে সেরিব্রোভাস্কুলার ডিজিজ, 3 নম্বরে হচ্ছে পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ। এক্ষেত্রে এই 3টেরই কিন্তু তোমাদের ফুল ফর্ম মনে রাখতে হবে। যেরকম তোমাদের আসতে পারে পিএডি প্যাট, এই পিএডির ফুল ফর্ম তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে। আবার সিএইচডি এরও কিন্তু জিজ্ঞেস করতে পারেন। তো এগুলোকে তোমরা কিন্তু একটু খেয়াল রাখবে। পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 19 বলছে করোনারি হার্ট ডিজিজ অর্থাৎ সিএইচডি কোন সময় হয়? তো এটা কখন হয়? যখন কোনো অস্বাভাবিক কারণে হৃৎপিণ্ডের পেশিতে রক্ত সরবরাহ ব্যাহত হয়, তখন করোনারি হার্ট ডিজিজ হয়। পরবর্তী কোশ্চেনে চলে যাব। কিন্তু পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা যদি এই নোটটি পিডিএফ আকারে পেতে চাও, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 7034390556। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে এসএমএস এর মাধ্যমে আমার সাথে যোগাযোগ করো। আমি তোমাদেরকে এই পিডিএফটি প্রোভাইড করে দেব। তো চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। কোশ্চেন নাম্বার 20 বলছে করোনারি হার্ট ডিজিজের কারণগুলি লেখো। তো করোনারি হার্ট ডিজিজের কারণগুলি 1 নম্বরে হলো ডায়াবেটিস হলে সিএইচডি এর প্রবণতা বাড়ে। 2 উচ্চ রক্তচাপ হলে সেক্ষেত্রে এটাও একটি সিএইচডি এর অন্যতম প্রধান কারণ। 3 রক্তে কোলেস্টেরলের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে সিএইচডি এর প্রবণতা বাড়ে। 4 অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। 5 ওবেসিটি অর্থাৎ মেধাধিক্য একটা অন্যতম কারণ। এছাড়া আছে অনিদ্রা ইত্যাদি কারণে কিন্তু করোনারি হার্ট ডিজিজ হয়ে থাকে। পরবর্তী কোশ্চেনে চলে যাব। কোশ্চেন নাম্বার 21 বলেছে সিভিএ এর পুরো নাম কি? আমি একটু আগেই বললাম যে এগুলোর পুরো নাম আসতে পারে। তো সিভিএ এর পুরো নাম হচ্ছে সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট। এবারে এই যে ডিজিজটা, এই যে রোগটা, এটাকে আমরা মেইনলি যেই রোগটা নামে চিনি সেটা হচ্ছে, তোমরা জানো প্রত্যেকে বলে স্ট্রোক হয়েছে। তো এটাকে কিন্তু এর কিন্তু অপর নাম হচ্ছে স্ট্রোক। এটাকে মনে রাখবে। পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 22 বলছে সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট কাকে বলে? তো ব্রেন বা মস্তিষ্কে রক্ত সঞ্চালন বা রক্তক্ষরণের সমস্যায় যে ধরনের রোগগুলি সৃষ্টি হয় তাকে আমরা সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট বলবো। পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 23 কোশ্চেন নাম্বার 23 বলছে সিভিএ এর কারণগুলি লিখতে বলেছে। ঠিক আছে, সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট কি কি কারণে হয় তার কারণগুলো। তো কারণগুলি হলো, সঠিক উত্তর হবে অস্বাস্থ্যকর জীবনশৈলী, পুষ্টিহীন খাদ্য গ্রহণ, তামাক ও মদ্যপান, শারীরিক, এটা হবে শারীরিক, ঠিক আছে, শারীরিক নিশ্চলতা, মানসিক চাপ ইত্যাদি কারণে। পরবর্তী কোশ্চেন নাম্বার 24 বলছে পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ অর্থাৎ পিএডি কাকে বলে? তো এটা কাকে বলবো? না, হাত পায়ের পেশিতে রক্ত সরবরাহকারী বাহিকাগুলি সংকুচিত হয়ে গেলে দেহে ওই অংশে রক্ত প্রবাহ কমে যায়। যেই সময় এটা ভালো করে বুঝবে যে হাতে পায়ের পেশিতে কিন্তু রক্ত সরবরাহকারী বাহিকা মানে অর্থাৎ এখানে কি হচ্ছে, আমাদের শিরা ধমনীগুলিতে রক্ত সরবরাহ করে, তো সেগুলি যদি সংকুচিত হয়ে যায় তখন কিন্তু দেহের অংশে কিন্তু রক্ত প্রবাহ কমে যায়। তো একে পিএডি বা প্যাড বলে। পরবর্তী কোশ্চেন নাম্বার 25 যে পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ কখন হয়? তো এটি সাধারণত যাদের আর্থেরোস্ক্লেরোসিসের
রোগ রয়েছে বা আর্থেরোস্ক্লেরোসিস হয়, তাদের জন্য ধমনীর গহ্বর একদম সংকুচিত হয়ে যায়, যার ফলে কিন্তু এই পিএডি রোগ অর্থাৎ পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ দেখা যায়। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 26 বলছে ভাস্কুলার ক্লডিকেশন কাকে বলে? তো উত্তর হয়ে যাবে পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ অর্থাৎ পিএডি এর সমস্যার বিশেষ কোনো দেহগত লক্ষণ প্রকাশ পায় না। আমরা কোনো দেহের মধ্যে যে এর সিমটমস আছে সেগুলো কিন্তু খুব একটা দেখতে পাই না। কি হয় না, তীব্র অবস্থায় হাঁটতে গেলে তখন পায়ের কাপ মাসেলে একটা যন্ত্রণা বোধ হয়, তাই একে বলা হয় ভাস্কুলার ক্লডিকেশন। পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 27 একটা এমসিকিউ কোশ্চেন বলছে পিএডি নিয়ন্ত্রণে রাখা সম্ভব? কিভাবে পিএডি নিয়ন্ত্রণে রাখা যায়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে উপরের সবকটি, কারণ প্রতিদিন অথবা তোমার সপ্তাহে 3 দিন 30 মিনিট করে হাঁটতে হবে, অতিরিক্ত ওজনকে কমাতে হবে, স্বাস্থ্যকর খাবার গ্রহণ, মানসিক চাপ নিয়ন্ত্রণ ইত্যাদি কিন্তু বজায় রাখতে হবে, তবে কিন্তু আমাদের পিএডি কিন্তু নিয়ন্ত্রণে থাকবে। পরবর্তী কোশ্চেন, এটিও একটি এমসিকিউ কোশ্চেন, এগুলোকে ভালো করে মাথায় রাখবে। অধিক পরিমাণ কোলেস্টেরল যদি গ্রহণ হয় তখন কোন রোগের সৃষ্টি হয়? তো কোলেস্টেরল গ্রহণের ফলে যে রোগটি সৃষ্টি হয় সঠিক উত্তর হবে অপশন সি, কার্ডিওভাস্কুলার ডিজিজ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনে আমরা একটা ওয়ান লাইনার দেখে নিই। ঠিক আছে, তো ওয়ান লাইনারে কি বলছে না, কোশ্চেন নাম্বার 29 বলছে খারাপ কোলেস্টেরল মানে ব্যাড কোলেস্টেরল বলা হয় কাকে? সঠিক উত্তর হয়ে যাবে এলডিএল কে। এলডিএল, যার ফুল ফর্মটাও তোমাদের কিন্তু ভালো করে মনে রাখতে হবে, লো ডেনসিটি লাইপোপ্রোটিন। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 30 বলছে ভালো কোলেস্টেরল অর্থাৎ গুড কোলেস্টেরল কাকে বলা হচ্ছে? না সঠিক উত্তর হয়ে যাবে এইচডিএল। এই এইচডিএল এর ফুল ফর্ম মনে রাখছো তোমরা? ঠিক আছে, এইচডিএল এর ফুল ফর্মটা কি না হাই ডেনসিটি লাইপোপ্রোটিন। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে প্রথম শ্রেণীর প্রোটিন কাকে বলা হয়? প্রথম শ্রেণীর প্রোটিন যে কোনো প্রকারের প্রাণীজ প্রোটিনকে বলা হয় প্রথম শ্রেণীর প্রোটিন। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 32 বলছে দ্বিতীয় শ্রেণীর প্রোটিন কাদেরকে বলা হয়? তো আমরা উদ্ভিজ্জ প্রোটিনকে দ্বিতীয় শ্রেণীর প্রোটিন বলি। হ্যাঁ, এই উদ্ভিজ্জ প্রোটিনের মধ্যে বিশেষ করে ডাল জাতীয় খাদ্য উপাদানকে আমরা কিন্তু দ্বিতীয় শ্রেণীর প্রোটিনের মধ্যেই ফেলি। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 33 বলছে দেহে শক্তির মূল উৎস কি? তো দেহেতে আমাদের যে শক্তি উৎপাদন করে সে হলো কার্বোহাইড্রেট। চলো আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগিয়ে যাই। কোশ্চেন নাম্বার 34 কি বলছে? বলছে হৃদরোগ নিবারণের উপায়গুলি লেখো। তো সঠিক উত্তর হয়ে যাবে 1, সুসংহত জীবনশৈলী গ্রহণ, 2, নিয়মিত ব্যায়াম এবং প্রাণায়াম, 3, ফ্যাট জাতীয় খাদ্য, জাঙ্ক ফুড, ফাস্টফুড ইত্যাদি বর্জন, 4, অসম্পৃক্ত ফ্যাট জাতীয় খাবার যেমন তিসি, সয়াবিন, সূর্যমুখীর তেল, কাঁচা বাদাম এগুলোকে গ্রহণ করা, 5, ওজন নিয়ন্ত্রণে রাখা, 6, নিয়মিত ঘুম অর্থাৎ 6 থেকে 7 ঘন্টার 6 থেকে 7 ঘন্টার পর্যাপ্ত পর্যাপ্ত ঘুম। ঠিক আছে, পর্যাপ্ত ঘুম। 7 নম্বরে হলো মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখা, 8 নম্বরে হচ্ছে ধূমপান ত্যাগ। তো ইত্যাদি কারণগুলি কিন্তু ইত্যাদি জিনিসগুলো কিন্তু হৃদরোগ নিবারণের কিন্তু উপায়। এবার তোমাদেরকে বলে রাখি, যদি পরীক্ষায় আমাদের ডায়াবেটিস নিবারণের উপায় জিজ্ঞেস করে অথবা মেধাধিক্য নিবারণের উপায় জিজ্ঞেস করে, ঠিক আছে, তো এই সমস্ত রোগেরই কিন্তু নিয়ন্ত্রণের উপায় কিন্তু এই উত্তরগুলো থেকে হয়ে যাবে। তো তোমরা এগুলোকে কিন্তু ভালো করে একটু মনে রেখো। পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 35 বলছে উচ্চ রক্তচাপের প্রাথমিক লক্ষণগুলি কি? তো উচ্চ রক্তচাপের যে প্রাথমিক লক্ষণ তা হলো 1 নম্বরে হয়ে গেল মাথা ব্যথা, 2 নম্বরে হলো ঝাপসা দৃষ্টি, 3 নম্বরে হলো ক্লান্তি, 4 নম্বরে হঠাৎ রেগে যাওয়া ইত্যাদি বিভিন্ন কারণগুলো রয়েছে। তো এই পর্যন্ত তোমাদের এই চ্যাপ্টারের ফার্স্ট পার্টটা হয়ে গেল, অর্থাৎ যেটা আমি বলেছিলাম যে এসএকিউ টাইপের
অথবা একটু বড় কোশ্চেন দিয়ে আমি সাজিয়েছি, সেই পার্টটা কিন্তু হয়ে গেল। এখান থেকেও এমসিকিউ রইবে। এবারে এই পার্টের মধ্য থেকে যে এমসিকিউ গুলো তোমাদের আসতে পারে, অর্থাৎ সেকেন্ড পার্ট, তো সেই সেকেন্ড পার্টে আমরা যাব। যাওয়ার আগে আবারও বলে রাখি, যদি তোমাদের এই পিডিএফটি আ এই নোটসটি পিডিএফ আকারে তোমাদের যদি দরকার লাগে, তাহলে তোমরা আমার নাম্বার 7003439056 এখানে হোয়াটসঅ্যাপে এসএমএস এর মাধ্যমে যোগাযোগ করতে পারো। ঠিক আছে? আমি এই নোটটি প্রোভাইড করে দেবো। আমাদের এমসিকিউ স্টার্ট করছি। ১ম এমসিকিউ বলেছে, খাদ্য শক্তির একক কি? তো খাদ্য শক্তির একক সঠিক উত্তর হয়ে যাবে কি? না, ক্যালোরি। ক্যালোরি হলো খাদ্য শক্তির একক। পরবর্তী কোশ্চেন, এটিও এমসিকিউ, কিন্তু আমি আর এমসিকিউ গুলোকে তুলিনি, শুধুমাত্র উত্তরটাকে রেখে দিয়েছি। তো তোমরা এটাকে খেয়াল রাখবে যে মেধাধিক্য বা ওবেসিটি, কোন সময় মেধাধিক্য বা ওবেসিটি হচ্ছে? না, অতিরিক্ত ফ্যাট বা চর্বি শরীরে সঞ্চিত হয়ে এটি সৃষ্টি হচ্ছে। ঠিক আছে? পরবর্তী কোশ্চেন, এটিও একটি এমসিকিউ কোশ্চেন। আমি যদিও শুধু উত্তরটি লিখে দিয়েছি, আমাদেরকে যেটা মনে রাখতে হবে সেই হিসাবে। ঠিক আছে? তো যে পদ্ধতিতে স্থূলতা বা মেধাধিক্যের মান নির্ণয় করা হয় তাকে কি বলে? আমরা জানি বিএমআই, অর্থাৎ বডি মাস ইনডেক্স। এই পদ্ধতিতে কিন্তু মেধাধিক্যের মান নির্ণয় করা হয়। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4 বলছে, ভারতবর্ষে অত্যাধিক ওবেসিটি যাদের মধ্যে দেখা যায়? তো সঠিক উত্তর হবে অপশন বি, মহিলাদের মধ্যে। পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 5 বলছে, অতিরিক্ত চর্বি যকৃতে জমা হলে যে রোগের সৃষ্টি হয়, তো যকৃতে জমা হচ্ছে, অর্থাৎ সেটি কি হবে? লিভার সিরোসিস। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6 কি বলছে? বলছে রক্তে শর্করা বা গ্লুকোজের পরিমাণ বেড়ে যাওয়াকে আমরা কি বলি? তো রক্তে যখনই শর্করা বেড়ে যায় তাকে আমরা বলি, সঠিক উত্তর হবে অপশন এ, মধুমেহ বা ডায়াবেটিস। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7 বলছে ইনসুলিন নির্ভর ডায়াবেটিস কাকে বলে? দেখো এই কোশ্চেনটা কিন্তু আমরা অলরেডি করে এসেছি, তাই না? যে ইনসুলিন নির্ভর ডায়াবেটিস কোনটা? তাহলে ইনসুলিন নির্ভর ডায়াবেটিস বলা হয়েছে টাইপ 1 ডায়াবেটিস। ঠিক এর বিপরীতে, ঠিক এর বিপরীতে তোমাদের কিন্তু আসবে ইনসুলিন অনির্ভর ডায়াবেটিস। তাহলে সেটি কোনটা হবে? না, টাইপ 2 ডায়াবেটিস। দেখো আমি দিয়ে দিয়েছি যে টাইপ 2 ডায়াবেটিসকে বলে হচ্ছে ইনসুলিন অনির্ভর ডায়াবেটিস। এটি হচ্ছে নির্ভর ডায়াবেটিস, ইনসুলিন হচ্ছে টাইপ 1 নির্ভর ডায়াবেটিস, আর আর আম তোমার টাইপ 2 নির্ভর ডায়াবেটিস হচ্ছে ইনসুলিন অনির্ভর। ঠিক আছে? আরেকটা জিনিস আমি বলেছিলাম যে যখন টাইপ 1 ডায়াবেটিস হয় সেক্ষেত্রে ইনসুলিন যেহেতু আমাদের বডিতে উৎপন্ন হচ্ছে না, তাই আমাদেরকে আলাদা করে কিন্তু ইনসুলিনের কিন্তু ইনজেকশন দিতে হচ্ছে। ঠিক আছে? এক্ষেত্রে কিন্তু সেটা দরকার নেই। এক্ষেত্রে আমাদেরকে খাওয়া-দাওয়া এবং অন্যান্য সকল বিষয়গুলিকে নিয়ন্ত্রণে রাখলে এই টাইপ 2 ডায়াবেটিসকে কিন্তু নিয়ন্ত্রণে রাখা যায়। তো যাই হোক, চলো পরবর্তী কোশ্চেনে চলে যাই। কোশ্চেন নাম্বার 9 বলছে, স্থূলতার মূল কারণ কি? তো স্থূলতার মূল কারণ কি, কি হতে পারে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, উপরের সবগুলি। কেন? না, ব্যায়ামের অভাব, ব্যায়াম না করলেও স্থূলতা বাড়তে পারে। অতিরিক্ত খাদ্য গ্রহণ, জিনগত কারণেও কিন্তু অনেক সময় স্থূলতা দেখা দেয়। এর সঠিক উত্তর হয়ে যাবে উপরোক্ত সবগুলি। এবার চলে আসি আমরা কোশ্চেন নাম্বার 10 বলছে, স্থূলতা নির্ধারণের জন্য সাধারণত কোন সূচকটি ব্যবহৃত হয়? আমরা তো জানি, আমরা অলরেডি জেনে গেছি। তো সঠিক উত্তর হয়ে যাবে বিএমআই, অর্থাৎ বডি মাস, বডি মাস ইনডেক্স। এই সূচকটি আমাদের কিন্তু স্থূলতা পরিমাপে ব্যবহৃত হয়। পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 11 বলছে, স্থূলতা কোন রোগের ঝুঁকি বাড়ায়? তো স্থূলতা কিন্তু, অর্থাৎ মেধাধিক্য কিন্তু সকল রোগেরই কিন্তু ঝুঁকি বাড়ায়। ম্যাক্সিমাম রোগের কিন্তু ঝুঁকি কিন্তু এই স্থূলতার কারণে হয়। যেমন ডায়াবেটিস আছে, উচ্চ রক্তচাপ আছে, হৃদরোগ আছে, ইত্যাদি সকল রোগগুলোই কিন্তু রয়েছে। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 12 বলছে, মেধাধিক্য বা স্থূলতার কারণে কোন হরমোনের মাত্রা পরিবর্তিত হতে পারে? তো এক্ষেত্রে মূলত দুটি হরমোনের মাত্রায় প্রভাবিত হয়। সেটি হচ্ছে, এক হচ্ছে ইনসুলিন তো হয়ই, তার সাথে কিছু ক্ষেত্রে টেস্টোস্টেরনেরও মাত্রা হেরফের হতে পারে। তাই সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, উভয় এ ও বি। পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 13 বলছে,
স্থূলতার কারণে মানসিক কোন সমস্যা হতে পারে? স্থূলতার কারণে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সবকটিই হতে পারে। অর্থাৎ বিষণ্ণতা, আত্মবিশ্বাসের অভাব, উদ্বেগ সবগুলোই কিন্তু সৃষ্টি হয়। পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 14 বলছে, টাইপ 1 ডায়াবেটিস সাধারণত কোন বয়সে নির্ণয় করা হয়? তো টাইপ 1 ডায়াবেটিস সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, শিশু এবং কিশোরীদের মধ্যে কিন্তু এই টাইপ 1 ডায়াবেটিস নির্ণয় করা হয়। পরবর্তী কোশ্চেন নাম্বার 15 বলছে, গর্ভকালীন ডায়াবেটিস সাধারণত কোন সময় ঘটে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গর্ভধারণের দ্বিতীয় 3 মাসে কিন্তু এই ডায়াবেটিস লক্ষ্য করা যায়। পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 16 বলছে, টাইপ 1 ডায়াবেটিস ব্যবস্থাপনার জন্য প্রধানত কোনটি ব্যবহৃত হয়? তো এটা আমি বারবার তোমাদের আলোচনা করলাম। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ইনসুলিনের ইনজেকশন। পরবর্তী কোশ্চেন নাম্বার 17 বলছে, ডায়াবেটিসের কারণে কোন অঙ্গের সমস্যা বেশি হয়? তো অ্যাকচুয়ালি কি হয়, ডায়াবেটিস যদি হয় আমাদের প্রত্যেকটা অঙ্গেরই, ঠিক আছে, মানে প্রায় কম বেশি প্রত্যেকটি অঙ্গেই কিন্তু সমস্যা হয়, ঠিক আছে। তাই সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন ডি, উপরোক্ত সবগুলি। সেটা কিডনিও হতে পারে, পা হতে পারে, চোখ হতে পারে, অনেকের হাতে সমস্যা, মানে নানা ধরনের সমস্যা, যে কোনো অঙ্গ কিন্তু এক্ষেত্রে প্রবলেমে পড়তে পারে, ঠিক আছে। এবারে আমরা কোশ্চেন নাম্বার 18 দেখে নেব। বলছে, ডায়াবেটিস রোগীদের কোন খাবার কম খেতে হয়? যাদের ডায়াবেটিস থাকে তাদেরকে কিন্তু মূলত শর্করা জাতীয় খাবার কম খেতে হবে, ঠিক আছে। আবার তোমাদেরকে এখান থেকে আরেকটি কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে ডায়াবেটিস রোগীদের কোন ধরনের খাবার সঠিক পরিমাণে খাওয়া দরকার। যদি বলে এখানে যে সঠিক পরিমাণে কোন ধরনের খাবার খাওয়া দরকার, সেক্ষেত্রে কিন্তু তোমরা মনে রাখবে প্রোটিন জাতীয় খাবার, ঠিক আছে। প্রোটিন যাতে আছে সেই প্রোটিন জাতীয় খাবার, আর তোমার ফাইবার জাতীয় খাবার, ফাইবার মানে আঁশযুক্ত খাবার যেগুলোকে বলা হয়, এই ধরনের খাবার কিন্তু বেশি খেতে হয়। বেশি বলবো না, মানে সঠিক পরিমাণে বা পর্যাপ্ত পরিমাণে কিন্তু এই খাবারগুলো খাওয়া দরকার, ঠিক আছে। চলে যাই কোশ্চেন নাম্বার 19। বলছে, উচ্চ রক্তচাপের কারণ কি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, উপরের সবগুলি। উচ্চ রক্তচাপ আমরা জানি অধিক লবণ গ্রহণ করলেও হয়, মানসিক চাপ বা প্রেশার থেকেও সৃষ্টি হয়, আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে যে জিনগত কারণেও কিন্তু উচ্চ রক্তচাপ থাকতে পারে, ঠিক আছে। এবারে চলে আসি কোশ্চেন নাম্বার 20। বলছে, হৃদরোগ পরীক্ষায় যেটি ব্যবহৃত হয়, তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন ডি, উপরোক্ত সবগুলি। অর্থাৎ হৃদরোগের জন্য মনে রাখবে ইসিজি, যার পুরো নামটাও তোমাদেরকে মনে রাখতে হবে, ইলেকট্রোকার্ডিওগ্রাম ব্যবহৃত হয়। এছাড়া ইলেকট্রোকার্ডিওগ্রাফি ব্যবহার করা হয়। এছাড়া একটা টেস্ট হয় যেটাকে বলা হয় স্ট্রেস টেস্ট। তো এগুলো সবই কিন্তু এই পরীক্ষার জন্য ব্যবহার করা হয়। পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 21 বলছে, অ্যান্টি হাইপারটেনসিভ ওষুধ কখন দেওয়া হয়? দেখো, জিনিসটা মাথায় রাখবে, হাইপারটেনসিভ এখান থেকে কিন্তু একটা কথা আমাদের মাথায় আসে যে হাইপারটেনশন। তো এই টেনশন যখন কথাটা মাথায় আসবে তখন মাথায় রাখবে যে হাইপার, বা অথবা এরকম ভাবে মনে রাখতে পারো যে হাই, কথাটা মনে রাখতে পারো। তো হাই মানেই হচ্ছে উচ্চ। সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন বি, উচ্চ রক্তচাপের চিকিৎসায় কিন্তু এই ওষুধ দেওয়া হয়। পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 22 কি বলছে, কোন প্রকার চর্বি হৃদস্বাস্থ্যের জন্য ক্ষতিকর? তো এখানে মেনলি যেই চর্বি অর্থাৎ যেই ফ্যাটটি আমাদের হৃদস্বাস্থ্যের জন্য সব থেকে ক্ষতিকারক, সেটি হলো অপশন এ, ট্রান্স ফ্যাট। তোমাদের জন্য একটা কোশ্চেন থাকলো যে এই ট্রান্স ফ্যাট কোন ধরনের তেলে বেশি থাকে? অর্থাৎ আমাদের বাড়িতে তোমরা জানো যে 2 ধরনের তেল বেশি ইউজ হয়। একটি হচ্ছে সরষের তেল, ঠিক আছে? আর একটি হচ্ছে আমরা বলি যাকে সাদা তেল। তো তোমরা আমাকে জানাবে, কমেন্টে জানাবে যে সরষের তেল এবং সাদা তেলের মধ্যে কোন ধরনের তেলে এই ট্রান্স ফ্যাট বেশি থাকে, ঠিক আছে? চলো পরবর্তী কোশ্চেনে চলে যাই। কোশ্চেন নাম্বার 23 কি বলছে, যে কতক্ষণ ব্যায়াম করা হৃদস্বাস্থ্যের জন্য উপকারী? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সপ্তাহে
150 মিনিট ব্যায়াম। ঠিক আছে? চলো পরবর্তী কোশ্চেনে এগিয়ে যাই। কোশ্চেন নাম্বার 24 কি বলছে? কোন ধরনের ব্যায়াম হৃদস্বাস্থ্যের জন্য সবচেয়ে বেশি উপকারী? তো এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কার্ডিওভাস্কুলার ব্যায়াম। ঠিক আছে? পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 25 বলছে কোন খাদ্য উপাদানটি কোলেস্টেরল কমাতে সাহায্য করে? তো কোলেস্টেরলের কথা যদি বলে তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আঁশযুক্ত খাবার। আমি তোমাদেরকে যেটা বললাম যে ফাইবার জাতীয় যে কোনো খাবার কিন্তু কোলেস্টেরল কমানোর জন্য বিশেষ উপযোগী। ঠিক আছে? পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি এবং এটি আজকে আমাদের লাস্ট প্রশ্ন এই চ্যাপ্টারের। সেটি হলো হৃদস্বাস্থ্য ভালো রাখার জন্য দৈনিক কতটুকু লবণ খাওয়া উচিত? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 5 গ্রাম লবণ আমাদের খাওয়া উচিত। ঠিক আছে? তো এই ছিল আমাদের সেকেন্ড চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নোত্তর। তাহলে এই পর্যন্ত আমরা চ্যাপ্টার 1 অর্থাৎ লাইফ অ্যান্ড লাইফস্টাইল এই চ্যাপ্টারের সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করে নিলাম। এরপর আমরা চ্যাপ্টার 2 আজকে আলোচনা করে নিলাম, সাম লাইফস্টাইল রিলেটেড ডিজিজ এই চ্যাপ্টারটি। পরের দিন আমরা চ্যাপ্টার 3 থেকে খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসিকিউ কোশ্চেন আনতে চলেছি। এই চ্যাপ্টারের উপরে আরেকটা কথাও বলে দিই যে এই চ্যাপ্টারের উপরে কিন্তু আমি আস্তে আস্তে এসিকিউ টাইপ কোশ্চেনগুলোকে কম করিয়ে এমসিকিউ টাইপ কোশ্চেন বেশি সলভ করানোর চেষ্টা করছি। তো তোমরা আমার এই চ্যানেলটিকে কিন্তু দেখতে থেকো। আর তোমাদের কাছে যেটা রিকোয়েস্ট যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও যাতে এই ধরনের ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ঠিক আছে? তো দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যাপ্টার নাম্বার 4 এটিতে। থ্যাংক ইউ।